অনুব্রত মণ্ডল কি গ্রেপ্তার হবেন? অনুব্রত মণ্ডল কি জামিন পাবেন? অনুব্রত মণ্ডলকে কি বহিষ্কার করবে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নগুলো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের মুখে মুখে। বারংবার এই একই প্রশ্ন ভেসে উঠছে সংবাদ মাধ্যমের স্ক্রিনে। খবরের স্বার্থে এমন প্রশ্নগুলো হয়তো প্রয়োজনীয়, কিন্তু এই প্রশ্নগুলোর থেকেও যেটা সবচেয়ে বড় প্রশ্ন তা হলো দলের কাছে অনুব্রত মণ্ডলের প্রয়োজনীয়তা কি শেষ? আজ এই প্রশ্নের উত্তর খুঁজব। নমস্কার, আমি ভাস্কর। এডিটরস ডায়েরিতে আপনাদেরকে স্বাগত জানাই। অনুব্রত মণ্ডল এই নামটা বাংলার রাজনীতিতে বহু চর্চিত একটি নাম। গুড়বাতাসা, চরম চরম ঢাক, পাঁচনের বড়ি, এই সবই তার মুখনিসৃত মহান উক্তি। অনেকেই মনে করেন অনুব্রত মণ্ডলের উত্থান নাকি 2011-র পর থেকে। ওই 17 জুলাই 2013 পঞ্চায়েত নির্বাচনের ভোটের ঠিক মুখে পাড়ুইয়ের এক প্রকাশ্য সভায় পুলিশকে লক্ষ্য করে বোমা মারা আর নির্দল প্রার্থীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির পর থেকেই নাকি রাজনীতিতে অনুব্রত মণ্ডলের নামটি উদ্ভাসিত হয়। সত্যি কি তাই? ইতিহাস কিন্তু বলছে অন্য কথা। কৃপাসিন্ধু মণ্ডলের পুত্র অনুব্রত মণ্ডলের গ্রামের বাড়ি ছিল বোলপুর থেকে 12 কিলোমিটার দূরে নানুর থানার হাটসেরান্দি গ্রাম। কৃপাসিন্ধু বাবুর একটি মুদিখানার দোকান আর সাথে একটি গ্রিলের কারখানা ছিল। ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করার পর আর স্কুলের গণ্ডি পাড়াননি এই অনুব্রত মণ্ডল। প্রথমে বাবার মুদি দোকানে বসতেন, তারপর নিজেই নাকি মাছ বিক্রি করতে শুরু করেন। সময়টা তখন 90-এর দশক। বীরভূমের গ্রামে গ্রামে তখন সিপিএমের দাপট। সেই সিপিএমের বিরুদ্ধে সরব হতেই 1 টাকার চিকিৎসক হিসেবে বিখ্যাত পদ্মশ্রী ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই কংগ্রেসি রাজনীতিতে প্রবেশ করেন ডানপিটে অনুব্রত মণ্ডল। এর মধ্যে 30 বছর বয়সেই গ্রামের মেয়ে ছবির সঙ্গে প্রেম হয়, আর প্রেমের পর বিয়ে। অনুব্রতর শ্বশুরমশাই তার ছিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা। বোলপুরের বাজারে তার একটা জুতোর দোকানও ছিল। শ্বশুর বাড়ির দৌলতে প্রথম দিকে আর্থিক অবস্থাটা ঘুরতে শুরু করে অনুব্রত। 1991 সালে জন্ম নেয় তার মেয়ে সুকন্যা, আর এরপরেই প্রমোটিংয়ের ব্যবসা শুরু করেন অনুব্রত মণ্ডল। তখন তার ব্যবসার পার্টনার ছিলেন বর্তমান রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে কংগ্রেসের থেকে তেমন খুব একটা সুবিধে করতে পারছিলেন না এই অনুব্রত। 1999-এর পর তৃণমূল কংগ্রেসের যোগদান, আর এই তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর 2000 সালের 27শে জুলাই নানুরের সুচপুরে ঘটে যায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। ইতিহাসে যা নানুর গণহত্যা বলেই পরিচিত। 11 জন ভূমিহীন কৃষককে খুন করা হয়েছিল। অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। নানুরের এই ঘটনায় ছিল অনুব্রত মণ্ডলের জীবনের টার্নিং পয়েন্ট। কারণ নানুর গণহত্যার প্রতিবাদে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। আর তখন থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেক নজরে পড়েন তিনি। শুরু হয় অনুব্রত মণ্ডলের উত্থান। মুকুল রায় যখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, ঠিক সেই সময় থেকেই মুকুল রায়ের ভরসার জায়গা তৈরি করেছিলেন এই অনুব্রত মণ্ডল। নানুর হত্যাকাণ্ডের ফলে পরিবর্তিত হতে থাকে বীরভূমের রাজনীতি। অনুব্রত মণ্ডলের ডাকাবুকো মনোভাবের কারণে সিপিএমের শক্ত ঘাঁটি বীরভূমে একটু একটু করে আধিপত্য বিস্তার করতে থাকে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে 2003 সালে সিপিএম উল্টে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের আতঙ্কিত করার অভিযোগ তোলে এবং নানুর ব্লকে বেশিরভাগ বুথে পুনর্নির্বাচনের দাবি করে সিপিএম। মানে বুঝতেই পারছেন একেবারে শুরু থেকেই অনুব্রত মণ্ডলের দাপটটা কেমন ছিল। 2010 সালে নানুর গণহত্যা মামলার রায় ঘোষণা করে সেশন কোর্ট।
44 জন সিপিএম নেতা কর্মীদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নানুরের এই গণহত্যার রায় বীরভূমের সিপিএমের কোমর ভেঙে দেয়। আর এরপর 2011-তে রাজ্যে পট পরিবর্তন, আর সাথে সাথে বীরভূমে একছত্র আধিপত্য বিস্তার করেন অনুব্রত মণ্ডল, হয়ে ওঠেন বেতাজ বাদশাহ। তবে প্রশ্নটা হচ্ছে এখানেই যে কি এমন হলো যে সেই বেতাজ বাদশার বিরুদ্ধে এবার পুলিশ এফআইআর দায়ের করছে? সমীকরণটা ভুল। কেন অনুব্রতর বিরুদ্ধে রাজ্য পুলিশের এফআইআর? পুলিশকে প্রকাশ্যে এর আগেও একাধিকবার হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, তখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন? হঠাৎ একটি ফোন আর তারপরেই তা ভাইরাল এবং পুলিশের এফআইআর দায়ের, নোটিশ সার্ভ। এসবের পেছনে কি রয়েছে অন্য অঙ্ক? যদিও একেবারে সরাসরি আপনাদেরকে বলছি যে ভাষায় অনুব্রত মণ্ডল ফোন করেছেন, যদিও নতুন তত্ত্ব এখন খাড়া করা হচ্ছে যে ওইটি নাকি অনুব্রত মণ্ডলের গলায় ছিল না, তা নাকি এআই এর মাধ্যমে নাকি এমনটা করা হয়েছে। সত্যি কি তাই, সেটাও পরীক্ষা দাবি রাখে। যে অনুব্রতকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে শিব ঠাকুরের অভিযোগে তড়িঘড়ি নিজেদের সেফ কাস্টাডিতে নেয় পুলিশ, সেই পুলিশ এবার কেন নিজেই অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করল? শুধু কি আইসিকে অত্যন্ত কদর্য ভাষায় গালাগালি করার জন্য? সত্যি যে ভাষায় অনুব্রত মণ্ডল কথা বলেছেন, সেটা যদি সত্যিই অনুব্রত মণ্ডলের কথা হয়ে থাকে, তার নিন্দার কোনো ভাষা আমাদের নেই। কারণ এর থেকে একটা অদ্ভুত ধরনের পুরুষতান্ত্রিক যে মনোভাব, সেটাও যে প্রকাশ পাচ্ছে, সেটাও কেউ কেউ বলছেন। এসব তথ্য আপনারা শুনেছেন, এর ব্যাখ্যা দেখেছেন, কিন্তু অন্য একটি সমীকরণ আজকে তুলে ধরি। 2011 থেকে 2021 বীরভূমের মাটিতে যতগুলো নির্বাচন সংগঠিত হয়েছে, খেয়াল করে দেখুন, এই সব কোটির নেতৃত্বে ছিলেন বীরভূমের তথাকথিত বীর অনুব্রত মণ্ডল। এমনকি সর্বশেষ 2024 লোকসভা নির্বাচনের সময় অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকলেও তিনিই ছিলেন দলের জেলা সভাপতি। বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্র, একটি বীরভূম, অন্যটি বোলপুর। বীরভূম লোকসভায় 2009, 2014 এবং 2019 তিনবারই জিতেছেন তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। 2019 সালে বীরভূমের লোকসভায় প্রায় 89,000 ভোটে শতাব্দী রায় জিতেছিলেন। এই কেন্দ্রে ভোট বাড়িয়েছিল তবে বিজেপি, প্রায় 39% ভোট পেয়েছিল সেবার বিজেপি। যদিও 2021 বিধানসভা নির্বাচনে ফের একবার কেষ্টর কারিশমায় বীরভূম লোকসভার 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বাদ দিয়ে সবকটিতে জিতেছিল তৃণমূল। শুধুমাত্র দুবরাজপুরের দখল নেয় বিজেপি। কেষ্টর অনুপস্থিতিতে 2024-এ কি হবে তা নিয়ে চিন্তায় ছিলেন অনেকে, কিন্তু রেজাল্ট বলছে 2024 সালে বীরভূম কেন্দ্রে শতাব্দী রায় জিতেছেন প্রায় 2 লক্ষ ভোটে। অন্যদিকে আবার বোলপুর লোকসভাতে 2019 সালে অনুব্রতর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল জিতেছিলেন 1 লক্ষেরও বেশি ভোটে। কিন্তু 2024 সালে অনুব্রতর অনুপস্থিতিতে সেই অসিত কুমার মাল আবার জিতলেন 3 লক্ষেরও বেশি ভোটে। নির্বাচনের এই ফলাফলই কি তবে কাল হলো অনুব্রত মণ্ডলের? কেষ্ট ছাড়াও যে বীরভূমে বেশি ভোটে জেতা যায় তারই কি প্রমাণ দিয়েছে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল? তবে কেন তিহার ফেরত অনুব্রতকে মাথায় করে চলতে হবে? দলের অভ্যন্তরে এমন প্রশ্ন উঠতে শুরু করেছিল। অনুব্রতর অবর্তমানে তার বিরোধী গোষ্ঠী বলেই পরিচিত কাজল শেখ একটু একটু করে তার গুটি গোছানো শুরু করেছিল। নির্বাচনী ফলাফলই যে তার প্রমাণ দিয়েছে এটা বোঝাই যায়। আর এই ফলাফল থেকে উঠে আসছে আরও একটি তথ্য, আর তা হলো বীরভূমের মাটিতে ক্রমেই বাড়ছে
সংখ্যালঘু ভোটারের সংখ্যা। বীরভূমের ভোট রাজনীতিতে মুসলিমরা বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে। 2011 আদমশুমারি অনুযায়ী বীরভূমে মোট জনসংখ্যার 37.06% মুসলিম। যদি গত কয়েক দশকের আদমশুমারি অনুযায়ী বীরভূমে মুসলিম সংখ্যা বৃদ্ধির হারকে পর্যালোচনা করা যায়, তবে দেখা যাচ্ছে এই বৃদ্ধি ক্রমবর্ধমান। 2001 সালের জনগণনা অনুসারে বীরভূমে জেলার মোট জনসংখ্যার 33% ছিল মুসলিম। 10 বছরে 4% বেশি বেড়েছে মুসলিম জনসংখ্যা। ক্যালকুলেশনটা বুঝতে পারছেন তো? 2021 সালে কোনো জনগণনা হয়নি। এই পূর্বের একই হিসেব যদি 2021 সালে মুসলিম জনসংখ্যা হিসেব করা যায়, তবে তা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় 41%। অনুমান নিশ্চয়ই করতে পারছেন সমীকরণটা বদলাচ্ছে। যদিও এটি অনুমান মাত্র, তবে মুসলিম ভোটার যে একটা বড় ফ্যাক্টর বীরভূমে, তা বলাই যায়। অন্যদিকে বীরভূমের মাটিতে বিজেপির অবস্থানের কারণে তৃণমূলের হিন্দু ভোট ভাগ বসার একটা আশঙ্কা থাকছে। তাই কি বীরভূমের মাটিতে কালীভক্ত কেষ্টর থেকে এখন কাজল শেখ অনেক বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে? ভোট রাজনীতির সমীকরণ কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে? বাংলার প্রবাদ বলছে, চিরদিন কারো সমান নাহি যায়। এক সময় যে ভাঙরে হাত পা ভাঙার নিদান দিতেন আরাবুল, সময়ের বুলবুলি তার ধান খেয়ে গেছে। এক সময় যে কেষ্ট বীরভূমের এক এবং অদ্বিতীয় ছিলেন, এখন কাজল রেখায় বিভাজিত সেই প্রভাব। এক সময়ের সৈনিক অনুব্রতকে দল বহিষ্কার না করলেও রাজ্য পুলিশ যে তার বিরুদ্ধে এফআইআর করতে পারে, তার বাড়িতে সমন পাঠাতে পারে, দলের তরফে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ আসতে পারে, এসবের মাধ্যমে বৃদ্ধ অনুব্রতকে কি সমঝে চলার বার্তা দেওয়া হলো? প্রশ্নটা উঠছে বই কি। তবে অনুব্রত একজন দক্ষ সংগঠক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বীরভূমের মাটিতে এখনো তার প্রভাব রয়েছে। একদম সংখ্যালঘু ভোটের পাশাপাশি অনুব্রতর দখলে রয়েছে হিন্দু ভোটারদের একটা বিরাট অংশ। আবার অনুব্রত মণ্ডল তিহার থেকে জামিন পেলেও এখনো কিন্তু দোষমুক্ত নয়, ফলে একটা চাপ তার উপর বর্তমান রয়েছে। যদি কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের মধ্যে আড়াআড়ি বিভাজনের পরিস্থিতি তৈরি হয়, তাতে আবার আগামী 26-এর ভোটে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করবে না তো? এ প্রশ্নও কিন্তু ভাবাচ্ছে দলীয় নেতৃত্বকে। ঠিক এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যে বক্তব্য পেশ করেছেন, যেভাবে আইসিকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তা নিন্দার কোনো ভাষা না থাকলেও তাকে দলের তরফে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলেও একটু একটু করে গোটা বিষয়টাই কেমন যেন চক্রান্তের দিকে টার্ন নিচ্ছে। নতুন করে একটা এআই তত্ত্ব তুলে নিয়ে আসা হয়েছে। পরপর দুটো সমন পাওয়ার পরেও অনুব্রত মণ্ডল হাজিরা দেননি। পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে মনে করা হলেও পুলিশ কড়া পদক্ষেপ নেয়নি। প্রশ্নটা এটাও উঠছে যে গত কয়েকদিন আগে চাকরিহারারা তাদের যে পূর্ব ঘোষিত অর্ধনগ্ন প্রতিবাদ, সেই প্রতিবাদ করার আগেই যেভাবে একেবারে ধরপাকড় করে চাকরিহারাদের প্রিজন ভ্যানে তুলেছিল পুলিশ, সেই যে সক্রিয়তা পুলিশের দেখা গিয়েছিল, অনুব্রতর ক্ষেত্রে এফআইআর দায়ের হলেও, সমন জারি হলেও
সেই সক্রিয়তা পুলিশের দেখা যায়নি। তাহলে কি সক্রিয় পুলিশের কাছে কোনো নির্দেশ গেল যে বাপু অনেক হয়েছে, এবার একটু রোকো? নতুন করে চক্রান্তের অভিযোগে কি আবার শান দেওয়া শুরু? এআই তত্ত্ব সামনে নিয়ে এসে যে বক্তব্য উত্থাপন করার চেষ্টা করা হচ্ছে বা গোটা ঘটনার মুখটাকে যেদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে ফের কি একবার অনুব্রতর পাশে থাকছে দল, এটা বোঝাবার চেষ্টা। আর সে কারণে অনুব্রতর বিপরীতমুখী কাজল শেখ গোষ্ঠীর দিকে চাপ বাড়ছে। তারা মনে করছেন, ইসরে বোধহয় গেছিল কেষ্ট ফের একবার কারাগারে, কিন্তু হলো না, এমন মনোভাব। প্রশ্নটা সেদিক থেকেও উঠছে। দল এই মুহূর্তে যথেষ্টই সাবধানী আর একটা ধীরে চলো পদ্ধতিতে চলার চেষ্টা করছে বলেই মনে করা হচ্ছে। তার কারণ এই মুহূর্তে কুল রাখি না মান রাখি, এই অবস্থায় দল বীরভূমের এই দুই নেতাকে কিভাবে সামলায়, এখন সেটাই দেখার। এডিটরস ডায়েরি আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।